তোমরা জানো অলরেডি আমাদের এমটিএস এর পেপার শুরু হয়ে গেছে। এমটিএস এর এক্সামে রিজনিং এ 20 তে 20 পেতে গেলে অবশ্যই দরকার হচ্ছে প্র্যাকটিস সেট। আর প্র্যাকটিস সেটের জন্য নিয়ে এসেছি তোমাদের সামনে প্রিভিয়াস ইয়ার। আজকের পেপারটা, আজকে সেশনটা পুরো অ্যানালিসিস সহকারে পড়বো। এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ার 1/10/2024 শিফট 2, অর্থাৎ এই দিনে যে পেপারটা এসেছিল সেই পেপারটার পুরোপুরি রিজনিং এর কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তবে আজকে সেশন শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে দে যে আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে 02 Pro 6.0। সেটা কোথায় পাবে? ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। সেই গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটা ফার্স্টে ভিজিট করো, তারপরে তোমার মনের মতন ব্যাচ কিন্তু তোমরা নিতে পারো। আর নেওয়ার জন্য একটা নাম্বারে তোমরা কল করতে পারো 8961997944 নাম্বারে। এছাড়াও আমাদের একবার দেখে নিই যে কি ব্যাচ আছে। 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস জিএ 6.0, আর আছে 02 Pro রিজনিং 6.0। সেই রিজনিংটা আমি করাবো। রিজনিং সাবজেক্ট একেবারে নতুন, সেই সাবজেক্ট একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সেইখানে তোমাদের কিভাবে পড়াবো, 3-4 বছরের কোশ্চেন অ্যানালিসিস করে কি এসেছে, সেই বৃত্তান্ততে কি আসতে পারে, সেই নিয়ে আমি তোমাদের গাইড করব। আর তোমাদের গাইডেন্সের জন্য আর একটা ব্যাচ হচ্ছে কম্বো স্পেশাল 6.0। তার মেন কারণটা হচ্ছে এখন শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টে মানে ভালো হলাম, বাকি সাবজেক্টগুলো খারাপ হলাম, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের আসতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, না হলে কিন্তু চাকরি পাওয়াটা প্রচণ্ড মুশকিল। কারণ কি কম্পিটিশন দিনকে দিন কিন্তু টাফ থেকে টাফারা হয়ে যাচ্ছে। তাহলে আছে আমাদের জেনারেল সায়েন্স 6.0, যেটা আমাদের আছে, যেটা প্রসেনজিৎ স্যার করাবেন। সায়েন্স সব থেকে বেশি আছে রেলওয়েতে, আরআরবি জেইতে আসে, আরআরবি এএলপিতে আসে, আরআরবি গ্রুপ ডিতে আছে। গ্রুপ ডিতে পুরো বলেই দিয়েছে যে 25টা নাম্বার আমাদের সায়েন্স দেবে। রেলওয়ে ফাউন্ডেশন 2026 শুধুমাত্র আরআরবির ফাউন্ডেশনের জন্য, এসএসসি ফাউন্ডেশন 2026 শুধুমাত্র এসএসসির জন্য। এসএসসি এমটিএস সিএইচএসএল সিজিএল ওরিয়েন্টেড পড়াশোনা এইখানে হবে। আর সমস্ত কিছু যদি তুমি পড়তে চাও তাহলে বলবো যে কম্বো স্পেশাল 6.0। আর বেশি তাড়াহুড়ো না করে চলো আজকে দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে। বলেছে 10-এর সাথে 75 যেভাবে সম্পর্কিত, 6-এর সাথে 47 যেভাবে সম্পর্কিত, তাহলে একই যুক্তি অনুযায়ী 15-এর সাথে নিচের কোনটি সম্পর্কিত। ঠিক আছে, দেখো 10, 75, 6, 47, তাহলে 15-এর সাথে কীভাবে সম্পর্কিত। তাহলে দেখো খুব সহজ নিয়মে আমরা যদি এই 10কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 70 হয়, তার সাথে 5 যোগ করলে আমাদের 75 চলে আসে। 10কে 7 দিয়ে গুণ করলে 70 প্লাস 5 করলে 75। 6কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে 42, 6 সাথে 42 প্লাস 5 করলে 47। তাহলে প্যাটার্নটা কি হলো? গুণ 7 প্লাস 5। তাহলে এখানেও দেখো 15কে যদি আমরা গুণ 7 করি, 7-15 105 প্লাস 5 করলে আবার আসবে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বুঝে গেলে প্যাটার্নটা। তাহলে প্যাটার্ন আমরা কি দেখতে পাচ্ছি? প্যাটার্ন কেন কি প্রত্যেক কটা সিমিলার প্যাটার্নে থাকতে হবে। যে নাম্বারটা দেওয়া আছে এই দুটোর সাথে কি করে বার করছি? নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে তার সাথে 7, যেটা পাবো প্লাস 5 করলে আমার এই নাম্বারটা পাবো, সেকেন্ড নাম্বারটা পাবো। ব্যাস হয়ে গেল। তাহলে যে নাম্বারটা দেওয়া ছিল তার সাথে 7 গুণ করে প্লাস 5 করলে আমরা সেকেন্ড নাম্বারটা পাচ্ছি। আচ্ছা এই প্যাটার্নটা কি তোমাদের কমন হিসাবে আসবে? না, এরকম টাইপের আসতে পারে। হতে পারে সেটা গুণ 4 প্লাস 2 হতে পারে, হতে পারে সেটা গুণ 8 প্লাস 6 হতে পারে। সেটা পরীক্ষার টাইপের কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। কিন্তু এটা একটা টাইপ যে কোনো একটা সংখ্যার সাথে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটার সাথে কোনো একটা সংখ্যা গুণ করে গুণফলের সাথে কিছু একটা যোগ করে আমার আসবে। সে যোগও হতে পারে, সেটা কিন্তু বিয়োগও হতে পারে। চলো নেক্সট কোশ্চেন। আমার দিয়েছে যদি প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, গুণ এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে আমাদের যে এই ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা কি উত্তর বেরোবে। তাহলে এখানে আমি করব 456 দেওয়া আছে, তারপরে 4, তারপরে 3, 11, 70। এখানে গুণ আছে, আমাকে বার করতে বলেছে গুণ আর ভাগের মধ্যে ইন্টারচেঞ্জ, তাহলে গুণের জায়গায় ভাগ দিচ্ছি। মাইনাস আছে, মাইনাস এবং প্লাসের মধ্যে আমি প্লাস দেব। ভাগ আছে, ভাগ আর গুণের মধ্যে আমি গুণ দিচ্ছি। এখানে প্লাস আছে, মাইনাস আছে। কেন আমাকে প্লাস এবং মাইনাসের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে? আর গুণ আর ভাগের মধ্যে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে চলো
4 দিয়ে ভাগ করা যায় এটাকে, দেখো 4 একে 4, 4 একে 4, 16, 4 4 16, ঠিক আছে। প্লাস কেন কি ভাগের কাজ আগে হয়, তারপরে গুণের কাজ, 3 11 33 মাইনাস 70। এবার যোগের কাজ, এটা একটা যোগ এটা একটা যোগ, যোগ করো। 4 আর 3 7, 3 আর 1 4, 147 থেকে যদি আমরা 70 মাইনাস দিই, 0 থেকে 7 হলে 7 হয়, 7 7 14, 77 কোন অপশানে আছে, অপশান এ আছে। কিছুই করলাম না, যে ইকুয়েশনটা দিয়েছিলাম সেই ইকুয়েশনটাতে আমরা জাস্ট ভাগে মানে সাইনগুলোকে ইন্টারচেঞ্জ করলাম, যেরকম বলে দেওয়া আছে সেরকম সাইন ইন্টারচেঞ্জ করলাম। এটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন চ্যাপ্টার। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে এম জে এইচ আই ইজ রিলেটেড টু টি কিউ ওপি। এম জে এইচ আই একটি নির্দিষ্ট উপায় টি কিউ ওপির সাথে সম্পর্কিত। একইভাবে জিডিবিসি ইজ রিলেটেড টু এন কে আই জে, জিডিবিসির সাথে এন কে আই জে সম্পর্কিত। তাহলে এক্স ইউ এস টি কিরকম হবে, তাহলে দেখো এখানে এম জে এইচ আই কার সাথে সম্পর্কিত, টি কিউ ওপি, টি কিউ ও পি এর সাথে সম্পর্কিত। তাহলে এম মানে কত 13, টি মানে 20, জে মানে কত আমার 10, কিউ মানে 17, এইচ মানে 8, ও মানে 15, আই মানে 9, 16। তার মানে তুমি বুঝতেই পারছো যে কিসের গ্যাপ আছে, প্রত্যেকটা লেটারের সাথে প্লাস 7 করছে। দেখো এখানে ছিল আমার 13, প্লাস 7 করলে হয় 20, ছিল 10, প্লাস 7 17, 8 আর সাথে 15, 9 আর সাথে 16। তার মানে আমাদের যেটা বার করতে হবে 24, এক্স মানে 24, ইউ মানে হচ্ছে 21, এস মানে হচ্ছে 19, টি মানে 20। তাহলে 7 যোগ করো, 7 7 7, কেন কি 7 যোগ করেই আসছে এটা 7। তাহলে দেখো কত হয়, 24 আর সাথে 4 আর সাথে 24 আর 6 30, 31, 21 আর সাথে 28, 19 আর সাথে 9 সাথে 27 26, 20 আর সাথে 27। এইবার এই 31 28 26, এই 26টা নয় জেড করলাম, এই 26টা নয় জেড করলাম, এবং দেখো 3 নম্বর অপশানে একমাত্র জেড এটাই আছে, অপশান সি হবে। কিন্তু বাকি এইখানে ই বি এ এখানে কি করে বসাচ্ছে, এটার জন্য আমাদের প্লেলিস্টে চলে যাবে, ইউটিউব প্লেলিস্টে, সেখানে রিজনিং 2025 2026 বলে একটা যে ফোল্ডার ক্রিয়েট করা আছে, সেখানে কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা করানো হয়েছে। ওই চ্যাপ্টারটা খুব ভালো করে বোঝো, তাহলে তুমি বুঝে যাবে যে ক্যালকুলেশন পার্টটা এলে কি করে আমরা প্লাস 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 করব, বা এই যে 31 আসলে কি করে আমরা আলফাবেটে ফেলবো। কেন কি আমাদের সংখ্যাটা কি আলফাবেট 1 থেকে 26-এর মধ্যে, এ থেকে জেড পর্যন্ত হচ্ছে আমাদের সংখ্যা। সেখানে আমি কি করে 31টাকে ই লিখছে, বা কি করে 28টাকে বি লিখছে, কি করে 27টাকে এ লিখছে, সেখানে পরপর এখানে দেওয়া আছে। ঠিক আছে, 31কে কি করে লিখতে হয় ই দেওয়া আছে ওখানে। চলো এরপরে চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। তাহলে এখানে অপশনটা কিন্তু আমাদের অপশন সি হলো। আর এইটাকে কি করে করতে হয় চলো একবার বলেই দিই। এখানে দেখে নাও, আমি শুধুমাত্র ক্যালকুলেশন করার কথা বলছি, একবার জেনে নাও এখানে যারা জানো না। একবার এই যে ক্যালকুলেশন করে, এই যে দেখতে পাচ্ছ তো 7 7 7 এলো, 7 এর ডিফারেন্স, তার মানে 24 আর 7 আমাকে 31 চলে এলো। এই যদি আমার এ থেকে জেড পর্যন্ত হয়, এইখানে এ আছে এইখানে জেড আছে, অর্থাৎ এটা 1, এটা আমার 26। এবার যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করার পরে 27 আসতে পারে, 28 আসতে পারে, 29 আসতে পারে, 30 আসতে পারে, 31 আসতে পারে, যা খুশি এটা আসতে পারে। আবার ক্যালকুলেশন যদি মাইনাসে চলে যায় তাহলে কত 0 আসতে পারে, -1 আসতে পারে, -2 আসতে পারে, -3 আসতে পারে। এখানে এই যে নাম্বারগুলো এ পাশেরগুলোকে আমরা কিভাবে লেটারে ফেলবো, এ পাশেরগুলোকে কিভাবে লেটারে ফেলবো, সেটাই হচ্ছে আমরা দেখার। যখনই তোমার 26-এর পরের সংখ্যা আসবে, যখনই ক্যালকুলেশন করে 26-এর পরের সংখ্যা আসবে, এদিককারগুলো যাই সংখ্যা আসুক না কেন সেখান থেকে -26 করবে। কি করব, সেখান থেকে -26 করব। যদি 26-এর বেশি চলে আসে, দেখো 27, যদি 27 তোমার ক্যালকুলেশন চলে আসে -26 করো 1, দেখেছো 1 = a লেখা যাবে। আমাদের কি এসেছিল 31 থেকে -26 করে দাও, দেখো 5, এই 5কে আমরা কি জানি ই জানি, এবং দেখো আগের পেপারে আমি এই 31কে ই করেছি।
এইগুলো আস্তে আস্তে তোমার মুখে মুখে চলে আসবে, আর ভাবতেই হবে না। জাস্ট কি করবে, যখনই 26 দেখছো, 26-এর যদি বড় সংখ্যা আসে তাহলে সেখান থেকে 26 মাইনাস করবে। 26-এর থেকে যদি বড় সংখ্যা আসে ক্যালকুলেশন করবার পরে তাহলে জাস্ট -26 করবে। আচ্ছা, ক্যালকুলেশন করবার পরে যদি 1-এর কম আসে তখন এক্ষেত্রে +26 করবে, এক্ষেত্রে +26 করবে। স্যার যদি এখানে -1 হয়, -1-এর সাথে +26 করলে কত হয়? দেখো 25 হয়, আর 25-কে আমরা কি লিখতে পারি? y লিখতে পারি। এদিকে করলে এই জিনিস আসবে, এদিকে করলে এই জিনিস আসবে। স্যার এটা কেন হয়? তার কারণ হচ্ছে, তোমরা যদি ভেবে থাকো যে এ থেকে জেড পর্যন্ত এটা, তারপরে কিছু নেই, তারপরে আবার ভাবো না, এ থেকে এ বি সি ডি ই করে ভাবো। এদিকে এদিকে কি ভাববো? এদিকে একইভাবে জেড ওয়াই এক্স তারপরে ডাব্লিউ এইভাবে ভাবো, তাহলে তোমরা ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে। আরও পুরো একটা মানে দিন পড়িয়েছি ওই কোডিং ডিকোডিং নিয়ে, কিভাবে আরও ডিটেলসে বুঝিয়েছি, এটা জাস্ট ছোট করে বললাম, সেখানে ভিডিওটা দেখে নেবে। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে? এটাকে বলা হয় সিরিজ কমপ্লিশন অথবা নন ভার্বাল সিরিজ কমপ্লিশন। কেন নন ভার্বাল বলা হচ্ছে? যে কোনো আমাদের এই যে ছবি জাতীয় জিনিসকে না নন ভার্বাল বলে। এবার এইগুলোতে আমাকে প্যাটার্ন খুঁজতে হবে। কিভাবে প্যাটার্ন খুঁজবে? দেখো, এটা আমাদের প্রশ্ন, এটা আমাদের এই চারটে আমাদের অপশন। কি করে প্যাটার্ন খুঁজবো? প্যাটার্নটাকে ফার্স্টে লক্ষ্য করো। দেখো, মাঝখানের ছবিতে কোনো কিন্তু ভরাট কিছু নেই, তার মানে আমাদের মাঝখানে ভরাট কিছু থাকবে না, এবং এখানে একটাও ভরাট কিছু দেয়নি, তার মানে আমি একটা অপশন এলিমিনেট করতে পারছি না। এইবার দেখো, এই যে গোলটা আছে, খুব ভালো করে লক্ষ্য করবে, এই যে গোলটা আছে পরের ছবিতে মাঝখানে উঠে ফাঁকা হয়ে গেল, মানে গোলটা ভর্তি ছিল, পরের ছবিতে মাঝখানে উঠে ফাঁকা হয়ে গেল। এইখানে স্টারটা আছে, পরের ছবিতে মাঝখানে উঠে ফাঁকা হয়ে গেল, দেখতে পাচ্ছ? তার মানে কি, কর্নারে যে ব্যক্তিটা থাকছে, কর্নারে যে সাইনটা থাকছে, যে চিহ্নটা থাকছে, সেটা ভরাট থাকছে, ভরে ও মাঝখানে গেল ফাঁকা হয়ে যাচ্ছে, মাঝখানে গেল ফাঁকা হয়ে যাচ্ছে। সিমিলারলি এইটা পরের ছবিতে গিয়ে মাঝখানে গেল ফাঁকা হয়ে গেল। তার মানে 100% শিওর এই যে লাভ সাইন আছে পরের ছবিতে গিয়ে মাঝখানে গিয়ে ফাঁকা লাভ সাইন দেবে। এবার ফাঁকা লাভ সাইন মাঝখানে কোথায় আছে? দেখো, ফাঁকা লাভ সাইন, ফাঁকা লাভ সাইন, ফাঁকা লাভ সাইন, কিন্তু ফাঁকা স্টার বাদ দাও, বাদ দিলাম। এইবার দেখো, আবার লক্ষ্য করো, এইবার দেখো, এই ছবিতে কোনো স্টার নেই, এই ছবিতে কোনো স্টার নেই, এইখানে কর্নারে একটা ভর্তি স্টার এসছে। এই ছবিতে লম্বা জাতীয় এই জিনিসটা কোনো কোথাও নেই, এইটা নতুন এসছে, তার মানে এই পজিশনে নতুন একটা জিনিস ঢুকছে এবং সেটা ভরাট হয়ে ঢুকছে। এই পজিশনে নতুন একটা জিনিস ঢুকছে কিন্তু সেটা ভরাট হয়ে ঢুকছে। তাহলে 100% শিওর এই পজিশনে নতুন একটা ঢুকবে, সেটা ভরাট হয়ে ঢুকবে। এইবার দেখো, এই অপশান বাদ চলে গেছে, ওখানে খালি অপশান হবে না, এইখানে ভরাট হতে পারে, এইখানে খালি হবে না, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এইটাকে নতুন জিনিস দেখতে হবে, নতুন চিহ্ন। দেখো, এইখানে যে কটা চিহ্ন আছে, কোনো এই ডায়মন্ড কিন্তু এইখানে নেই, তাই অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এইভাবে তোমাকে দেখতে হবে, তোমাকে দেখতে হবে, মেলাতে হবে যে কি করতে চেয়েছে এরা প্যাটার্নটা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন আবার আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন, একই জিনিস কোশ্চেন দিয়েছে। 17 + 77 - 7 × 37 গুণ ভাগ 47। কি বলে দিয়েছে এইখানে? নিচে জিজ্ঞাসা চিহ্নে কি হবে যদি প্লাস এবং গুণ নিজেদের মধ্যে চিহ্নিত করে। আগেরটা ছিল প্লাস এবং মাইনাস, এটা হচ্ছে প্লাস এবং গুণ। আর বলতে হবে মাইনাস এবং ভাগ যদি চেঞ্জ করে, তাহলে এই চারটে যে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে কোনটা হবে? এটা তোমাদের পার্টিকুলারলি হোম টাস্ক তোমাদের দেওয়া হলো। কি দিলাম? হোম টাস্ক, এইচডাব্লিউ দেওয়া হলো। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। কেন কি সিমিলার টাইপের একটা কোশ্চেন আমি তোমাদের করিয়ে দিয়েছি, এই কোশ্চেনটা তোমাদের নিজেকে করতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে কোডিং ডিকোডিং। যে বলেছে ভোল্টের কোড হলো 3517, টানের কোড হলো 2348, সেই ভাষায় টি এর কোড কি? আচ্ছা, VOLT এর কোড কি আমার? 3517। তারপরে কি লেখা আছে? টার্ন, TURN, টার্নের কোড হচ্ছে 2348। তাহলে তুমি দেখো,
এখানে টি মানে কোনটা, এইখানে দেখো টি কমন আছে, এখানেও টি কমন আছে। এবার 35172348 আমি দেখতে পাচ্ছি 3 কমন আছে, তার মানে 100% শিওর টিনের কোড হচ্ছে 3। আর আমাকে দিয়েছে কি, টি এর কোড জানতে চেয়েছে, তাহলে অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, 7জন ব্যক্তি আর এস টি ডি ই এফ জি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এটা হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। এটা পার্টিকুলারলি বলতে গেলে সার্কুলার সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। যখনই ফার্স্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট পাবে, ফার্স্টে সিস্টেম তোমাদের এখানে নিতে হবে। সিস্টেম কি বলেছে, 7জন পিপল। কয়জন পিপল? 7জন পিপল। জাস্ট 7জন পিপলের সিস্টেম আঁকো। এই হয়ে গেল আমাদের 6জনের পিপলের বসার জায়গা, 7জন জাস্ট এখানে একটা। দেখো 1 2 3 4 5 6 7, কজন বলেছে 7 পিপল। একবার গুনে নিই, 1 2 3 4 5 6 7, ঠিক আছে 7 পিপল, আর এস টি ডি ই এফ 7, ঠিক আছে। এবং সবাই কি আছে, কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, বলে দিয়েছে ফেসিং দ্য সেন্টার, ফেসিং দ্য সেন্টার। তাহলে এইটা যদি সেন্টার হয়, মাঝখানেরটা সেন্টার হবে। সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে অ্যারো সাইন সবকটা কেন্দ্রের দিকে, অ্যারো সাইন সবকটা কেন্দ্রের দিকে। এইবার নিয়ম কি, এইবার নিয়ম হচ্ছে রাইট লেফট করা। যেটা উত্তরমুখী তার ডান পাশে এরকম একটা ডট দিলাম। এটার মানেটা হচ্ছে যদি ডটের দিকে যাই তখন আমরা রাইট বোঝাই, যদি ডটের বিপরীতে যাই তখন আমরা লেফট বোঝাই। অর্থাৎ এইখানে যে ব্যক্তিটা বসবে তার রাইটে যেতে গেলে ডটের দিক যেতে হবে, এইখানে যে ব্যক্তিটা বসবে তার রাইটে যেতে গেলে ডটের দিক যেতে হবে, এইখানে যে ব্যক্তিটা বসবে তার রাইটে গেলে ডটের দিক যেতে হবে, এইখানে যে বসবে ডটের দিক। বাম দিক মানে কি, এই লেখনে যে ব্যক্তিটা বসবে তার যদি বাম দিকে যেতে বলে তাহলে এদিকে যাব, যদি এইখানে কোনো ব্যক্তি বসে তার বাম দিকে গেলে এদিকে যাব। তাহলে চলো কিভাবে করব, এবার এক একটা করে লাইন পড়বো। টি ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ জি। টি বসেছে জি এর ঠিক ডান দিকে, তাহলে জি এর ঠিক ডান দিকে টি বসেছে। তাহলে জি কে এখানে যদি বসাই আমরা, জি এর ঠিক ডান দিকে, আমি একটু আগেই বললাম ডান দিক মানে এইখানে যে ব্যক্তিটা বসবে ডটের দিক যাবে, জি এর ঠিক ডান দিকে মানে ঠিক ডান দিকে কে বসেছে, টি বসেছে। এরপরে কি বলে দিয়েছে, আর বসেছে ই এর ঠিক ডান দিকে। তাহলে আর এখানে যাক যেখানে খুশি বসতে পারে, শুধুমাত্র এই দুটো জায়গায় বসবে না। আর কি বসেছে, রাফে লিখবো, আর বসেছে ই এর ঠিক ডান দিকে, ই এর ঠিক ডান দিকে আর বসেছে, ঠিক আছে, ই এর ঠিক ডান দিকে আর বসেছে। এবার কি বলে দিয়েছে, এস এর ডান দিক থেকে গণনা করলে ডি এবং এস এর মধ্যে মাত্র দুজন পিপল, দুজন ব্যক্তি বসে আছেন। অনলি 2 পিপল বসে আছে, কেবল দুজন। তার মানে কি, এস থেকে কাউন্ট করলে এস এর ডান দিকে, তাহলে 2 নম্বরটা আমি এখানে বসাতে পারছি না। তাহলে এস থেকে কাউন্ট করলে এস এর ডান দিকে এস আর ডি এর মধ্যে মাত্র দুজন পিপল আছে। তার মানে আমি যদি এস কে এইখানে বসাই তাহলে ডি কে এখানে বসাতে হবে, আবার এস কে যদি এইখানে বসাই ডি কে এখানে বসতে পারে। তার মানে একবার এখানে এস বসতে পারে অথবা এখানে এস বসতে পারে। যদি এইখানে এস বলে দুজন পিপল ডি এখানে বসবে, যদি এখানে এস বলে দুজন পিপল ডি এখানে বসবে। এছাড়া আর কোথাও এস এর জায়গা নেই, এছাড়া আর কোথাও এস এর জায়গা নেই। ই হলো এস এর একজন নিকটতম প্রতিবেশী, ই হলো এস এর একজন নিকটতম প্রতিবেশী। তার মানে এখানে তুমি আর একটা ছবি এঁকেই নাও, বরঞ্চ একটা সিমিলার ছবি, তাহলে সুবিধা হবে। এস যদি এখানে বসে, এস এর ডান দিকে দুজন ব্যক্তি, একজন দুজন, এস আর ডি। একইভাবে এইখানে ছবি এঁকে নাও খুব তাড়াতাড়ি, 7জন হয়েছে। সিমিলার টাইপের ছবি আঁকবে, ডট 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 ডটগুলো দেওয়া হয়ে গেল। এইখানে জি দিয়েছিলাম, এখানে টি দিয়েছিলাম। এস কে এখানে একবার বসিয়েছি, তাহলে এস কে এখানে বসাও, একজন দুজন ডি, সবার কেন্দ্রের দিকে মুখ, তাহলে সুবিধা হয়ে যাবে। এরপরে কি বলে দিয়েছে, ই হলো এস এর একজন প্রতিবেশী। আর যদি ই এস এর একজন প্রতিবেশী হয়ে থাকে তাহলে দেখো ই কে আমরা যদি এখানে বসাই, এস এর এখানে বসাতে পারবো না, ই কে তাহলে এখানে বসাতে হবে। আচ্ছা ই যদি এখানে বসে, ই এর রাইটে আর বসবে, ব্যাস হয়ে গেল। দেখা যাক, আমি যদি ই কে এখানে বসাই, ই কে এখানে বসবে না, ই তাহলে এখানে বসবে, ই এর প্রতিবেশী হচ্ছে আমার আর,
তাহলে হয়ে গেল। বাকি কে থাকলো? বাকি হচ্ছে এফ থেকেছে, এখানেও বাকি কে থাকলো? বাকি হচ্ছে এফ থেকেছে। এবার লাস্ট লাইনটা দেখি, এফ এস এর নিকটতম প্রতিবেশী না। এফ এস এর নিকটতম প্রতিবেশী না, এখানে না লিখেছে, প্রতিবেশী হয় না। এফ ইজ নট ইমিডিয়েট নেইবারহুড অফ এস। দেখো এই ছবিতে কিন্তু এফ এস এর নিকটতম হয়নি, তার মানে এই ছবিটা ঠিক। এই ছবিতে কিন্তু এফ এস এর নিকটতম প্রতিবেশী হয়ে গেছে, তাই জন্য এইখানে যেটা ধরেছিলাম এইটা ভুল। এরকম দুটো ছবি নিয়ে কাজ করলে অনেক তাড়াতাড়ি সুবিধা হবে, যেখানে তোমাদের এই সম্ভাবনা আসছে। কোথায় সম্ভাবনাটা এলো? সব থেকে বেশি সম্ভাবনা কম এসছে, যেখানে সম্ভাবনা সবচেয়ে কম আসবে। আর স্যার আপনি তো এটাও ধরতে পারতেন, তাহলে এটা দিয়ে অনেকগুলো ছবি আঁকতে হতো, এটা দিয়ে অনেকগুলো ছবি আঁকতে হতো, কিন্তু আমি যদি এইটা ধরলাম, এটা দিয়ে মাত্র দুটো ছবিতে আমাদের কমপ্লিট হয়ে গেল। একটা ছবি হবে, একটা ছবি হবে না। আর এইগুলো যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমার হাত চলবে। হাত চলাটা হচ্ছে পরীক্ষার হলে মেন বিষয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার বলেছে তবে এফ এর বাম দিক থেকে গণনা করলে তৃতীয় স্থানে কে বসেছে? তাহলে এফটা এইখানে, এফ এর বাম দিক মানে যেদিকে তার ডট নেই, ডট দিয়ে করলে তাহলে থার্ড লেফটে কে বসে আছে? প্রথম লেফট, দ্বিতীয় লেফট, তৃতীয় লেফটে ই বসে আছে। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেখানে ই লেখা আছে। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ছবিটাতে আছে সেই ছবিটা পুরো এক্স্যাক্টলি এই চারটে ছবির মধ্যে কোথায় আছে, এবং বলে দিয়েছে রোটেশন ইজ নট অ্যালাউড। মানে এই ছবিটাকে তোমরা এই ওইদিক ওইদিক তোমরা ঘোরাতে পারবে না, অ্যাজ ইট ইজ তোমাকে ঢোকাতে হবে। তাহলে দেখো, প্রথমে এরকম একটা ত্রিভুজ আছে, আচ্ছা এই ত্রিভুজ এখানে একটা পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে পেলাম, তার মানে এরকম টাইপের ত্রিভুজ পেলাম, তলায় এরকম অ্যারো ত্রিভুজ, এই ওপরে আরো তলায় আরো। তুমি দেখো এই ছবিতেই মোটামুটি দেখতে পাচ্ছ, আর কোনো ছবিতে কিন্তু এক্স্যাক্টলি নেই। এই ছবিতে এই অ্যারো, ওপরে অ্যারো, তলায় অ্যারো, এই পুরোটা হলো, তারপরে লাস্টে গিয়ে এই জিনিস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর কোথাও কিন্তু এরকম একটাও নেই, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এইগুলো সবচেয়ে সোজা, যে এই ছবিটাকে খুঁজতে হবে এর মধ্যে কোথায় আছে। নেক্সট কোশ্চেন, আবারও আর একটা দিয়ে দিয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি বলে দিয়েছে? 6 জন বন্ধু একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তারা একই ক্রমে থাকতে পারে না। তাহলে ফার্স্টে আমাদের সিস্টেম, এটা হচ্ছে আমাদের 6 জন বন্ধুর সিস্টেম, এবং কি আছে? কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, কেন্দ্রের দিকে আমাদের মুখ করে বসে আছে। তাহলে এদের মধ্যে উত্তরমুখী লাইন কোনটা? এদের মধ্যে উত্তরমুখী লাইন হচ্ছে এটা, তাহলে ডট 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 ডট, ঠিক আছে। বলে দিয়েছি এক্স বসেছে জেড এর ঠিক বাম দিকে, তাহলে এক্স বসেছে, এক্স মানে এক্স জেড এর ঠিক বাম দিকে, এবং ডাব্লু বসেছে ওয়াই এর ঠিক ডান দিকে, ডাব্লু বসেছে ওয়াই এর ঠিক ডান দিকে। তার মানে আমার এইখানেও ডাব্লু বসতে পারে ওয়াই এর ডান দিকে, আবার এখানেও ডাব্লু বসতে পারে ওয়াই এর ডান দিকে, আবার এখানেও ডাব্লু বসতে পারে ওয়াই এর ডান দিকে। তাই জন্য এইটা আমি বসাবো না, তার কারণ এইখানে যে কোনো জায়গায় ডাব্লুটা বসতে পারে। এবার দেখা যাক, এবার পরের লাইন দেখি, তার মানে এই লাইনটা আমার ইয়ে লাগালো যে ওয়াই ডাব্লু বসেছে ওয়াই এর ঠিক ডান দিকে, এই জায়গাটাতে আমার এখনো বাকি রয়েছে। এবার দেখি কি বলেছে, জেড এবং ইউ এর মাঝখানে মাত্র একজন ব্যক্তি আছে। তাহলে তুমি ভাবো জেড এবং ইউ এর মাঝখানে মাত্র একজন ব্যক্তি আছে, ঠিক আছে। তাহলে জেড এবং ইউ এর মাঝখানে মাত্র যদি একজন ব্যক্তি থাকে, তাহলে জেড ইউ এখানেও হতে পারে, জেড ইউ এখানেও হতে পারে। কেন কি একজন বলেছে, সেটা যে কোনো একদিকে হতে পারে। জেড আর ইউ এর মাঝখানে এক্স, এখানেও একজন বসে আছে, জেড আর ইউ এর মাঝখানে একজন বসে আছে, যে কোনো একটা জায়গায় হতে পারে। তারপরে লিখেছে ডাব্লু হলো ইউ এর একজন নিকটতম প্রতিবেশী। তাহলে ইউ এর যদি ডাব্লু এখানে হয়, তো বা এখানে যদি হয়, তাহলে ডাব্লু এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, ঠিক আছে। দেখা যাক, জেড এবং ওয়াই এর মাঝখানে কেবল ভি বসেছে, তার মানে 100% শিওর এই জেড এবং ওয়াই এর মাঝখানে এখানে ওয়াই হবে না, তাহলে 100% জেড আর ইউ এখানেই হচ্ছে। তাহলে এইখানে জেড আর ওয়াই এর মাঝখানে কে বসেছে? ভি বসেছে। তাহলে পুরোপুরি গন্ডগোল হয়ে গেল। দেখে নাও, এবার ডাব্লু বসেছে ওয়াই এর ঠিক ডান দিকে, দেখে নাও ডাব্লু বসেছে ওয়াই এর ঠিক ডান দিকে, পুরো সিস্টেম কমপ্লিট।
কে কমপ্লিট করলো? শুধুমাত্র এই লাস্ট লাইনটা কমপ্লিট করলো, জেড এবং ওয়াই এর মাঝখানে কেবল ভি বসেছে, এই লাইনটা পুরো সিস্টেমটাকে কমপ্লিট করে দিল। যত সমস্ত প্রবলেম ছিল এই একটা লাইন পুরো সিস্টেমটাকে কমপ্লিট করে দিল। চলো, তাহলে তাহলে তোমরা দেখো কত সোজা হয়ে যেত জিনিসটা যদি এই পরপর দিত। এক্স বসেছে জেড এর ঠিক বাম দিকে, জেড এবং ভি এর মাঝখানে মাত্র একজন বসেছে, জেড এবং ওয়াই এর মাঝখানে মাত্র ভি বসেছে, এই তিনখানা লাইন যদি পরপর দিত তাহলে জিনিসটা খুব সোজা হয়ে যেত। তোমাদের প্রত্যেকটা লাইনে কিন্তু সিরিং অ্যারেঞ্জমেন্টে থাকবে, কিন্তু হ্যাপাসিটি থাকবে যাতে তোমাদের পড়তে হয় প্রত্যেকটা আর ভাবতে হয়। যদি পরপর দিয়ে দেয় তাহলে খুব সহজ হয়ে যাবে, ওই জিনিসটা কোনোদিন তোমাকে দেবে না। তোমাদের দিতেই তো পারতো যে এই লাইনটার পরে এক্স বসেছে জেড এর ঠিক বাম দিকে, জেড এবং ইউ এর মাঝখানে, জেড এবং ওয়াই এর মাঝখানে কেবল ভি বসেছে, এই জেড দিয়ে সবকটা বাক্য দিয়ে দিত, তাহলে সহজ হয়ে যেত জিনিসটা। তাহলে তিনখানা লাইন পড়লেই পুরো হয়ে যেত, না বলে দিয়ে এত কিছু বলে দিয়েছে যে মাঝখানে মাঝখানে এক একটা করে জিনিস ঢুকেছে। তোমাকে খুঁজতে হবে যে কানেকশন সব থেকে বেশি কোন লেটার দিয়ে আছে বা কোন ব্যক্তিরা সম্পর্কে আছে। এখানে জেড হচ্ছে সেই কানেক্টিং পার্সন, যে জেড কতবার আছে দেখো, এক্স বসেছে জেড এর ঠিক বাম দিকে, জেড এখানে আসে, জেড এবং ইউ এর মাঝখানে একজন ব্যক্তি আছে, জেড এখানে আছে, জেড এবং ওয়াই এর মাঝখানে মাত্র কেবল ভি আছে, জেড এখানে আছে। তার মানে কানেক্টিং পার্সন মানে যে পার্সনটা সব থেকে বেশিবার এখানে বলেছে সে জেড, তাই জেডকে আগে বসানো দরকার। এইভাবে তোমাকে লক্ষ্য করতে হবে, তাহলে তোমার সিরিং অ্যারেঞ্জমেন্ট দ্রুত হবে। যে কানেক্টিং পার্সন, যে কানেকশন তৈরি করছে সবার সাথে, এইখানে এই ব্যক্তিটা হচ্ছে জেড। প্রতিটাতে বলে দেওয়া থাকবে, এখানে একটু বেশি বলে দেওয়া আছে, কোনো না প্রত্যেকটা সিরিং অ্যারেঞ্জমেন্ট বলে দেওয়া থাকবে কোনো না কোনো কানেকশন একজনের সাথে একজন, তাহলে কোনো সিরিং অ্যারেঞ্জমেন্ট হবে না। চলো চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। বলে দিয়েছে আমাদের চাইনিজ কোডিং ডিকোডিং ল্যাঙ্গুয়েজ, এটা চাইনিজ কোডিং ডিকোডিং মানে যেখানে একটা সেন্টেন্স দেয়, সেই সেন্টেন্সের কোড একটা অদ্ভুত টাইপের সেন্টেন্স দেয়, যে শব্দগুলো আমি জানি না। এইখানে যেমন তোমরা মেক সাম নয়েজ, মেক সাম নয়েজ দেশি বয়েজ, একটা গান আছে না, সেই দেশি বয়েজের গান করতে করতে মেক সাম নয়েজকে লেখা হচ্ছে যা এসপি কো। এই যা এসপি কো কোন ভাষা আমিও জানি না, কিন্তু মেক সাম নয়েজটা আমার ইংরেজি ভাষায় সেটা জানি। তার মানে একটা ইংরেজি ভাষা থাকবে, সেটাকে আর একটা অন্য ভাষায় লিখবে। পরে থেকে লিখে দিয়েছে নয়েজ ইজ পেইনফুল, সেটাকে একটা ভাষায় লেখা হয়েছে। আমাকে জানতে হবে যে নয়েজকে, এই যে ভাষাটা উৎপন্ন হয়েছে এই নয়েজকে কি বলা হচ্ছে। দেখো মেক সাম নয়েজ, এখানেও আমার নয়েজ আছে, নয়েজ ইজ পেইনফুল এখানেও আমার নয়েজ আছে। এবার এই দুটো সেন্টেন্সেই নয়েজ কমন, তাহলে দেখবো আমাদের এর যে কোডেড সেন্টেন্সে সেখানে কে কে কমন, যা এসপি কো, এখানে আছে লা মা এসপি, তাহলে এসপি কমন, এসপি কমন, তাহলে অ্যান্সার কি হবে, নয়েজের এসপি হচ্ছে আমার নয়েজ। যতটুকু জানি, যতটুকু জানতে চেয়েছি সেই তিনটা ভাবনা নিয়েই আমরা এখানে ছাড়বো, কারণ এটা রিজনিং, কোনো জিকে নয় যে আমাকে অপশানগুলোকে নিয়েও ভাবতে হবে, ভাবার কোনো দরকার নেই। জাস্ট একটা নয়েজ দুটো সেন্টেন্সেই কমন আছে তাই নয়েজকে করলাম। স্যার নয়েজ যদি একটা থাকতো তাহলে বাকিগুলো কমন থাকতো। নয়েজ ধরো ধরো অনেক সময় কি দেখে বলো তো, পুরো 3-4টে সেন্টেন্স দিয়ে দিল, শুধুমাত্র একটাই আছে, ওই ওয়ার্ডটার আমাকে কোড বার করতে হবে। তাহলে ওই পুরো সেন্টেন্সে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ড বাদ দিয়ে পুরো বাকি যে কটা ওয়ার্ড আছে সেই কটা ওয়ার্ডের যদি আমরা কোড বার করতে পারি তাহলে ওই নয়েজের কোডটা বেরিয়ে গেল, তাই না? তাহলে ওই লেটারটার কোড বেরিয়ে গেল, ওয়ার্ডের কোডটা। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছি, 8-এর সাথে 30 একটা এমনভাবে সম্পর্কিত, 12-র সাথে 46 সিমিলার টাইপের সম্পর্কিত, মানে 8-এর সাথে 30 যে প্যাটার্নে আছে 12-র সাথে 46 তোমাদের সেই প্যাটার্নে আছে। তাহলে আমাদের 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক নিজেরা করো, চেষ্টা করো নিজেরা, খুব ভালো করে দেখো। 8কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4-8 32 হয়, তাহলে 8 ইন্টু 4 করলে -2 করলে আমার 30 চলে আসছে। সিমিলারলি 12 ইন্টু 4 -2 করলে আমার 46 চলে আসছে। তাহলে এখানে কি হবে, 16 ইন্টু 4 -2 করলে আমার 62 আসছে। 4-16 64, 64 থেকে 2 বাদ দিলে আমার 62 চলে আসছে। তাহলে হয়ে গেল। চলো আমাদের নেক্সট কোশ্চেন 14 নম্বরে চলে এসছে, সবচেয়ে বিখ্যাত যেটা দেখো প্রতিটা চ্যাপ্টারে না তোমরা দুটো জিনিস পাবে। প্রথম জিনিসটা কি জিনিস, প্রথমটা হচ্ছে তোমাদের সিলগস মানে যেটা সিলগিজম এখন করাবো, আর একটা সিরিং অ্যারেঞ্জমেন্ট আসবেই আসবে। এমটিএস এর যে কোনো পেপারে তোমরা আসবেই আসবে মিনিমাম টাইপের, আর আসবে হচ্ছে নন ভার্বালস, যেটা আমরা একটু আগে করলাম নন ভার্বালস, অ্যাটলিস্ট দুটো দেবেই। অল শার্টস আর ট্রাউজার, এইখানে শার্ট লিখছি, অল শার্ট আর ট্রাউজার, ঠিক আছে। নো ট্রাউজার ইজ বেল্ট, কোনো ট্রাউজার বেল্ট নয়, আমরা জানি।
আমরা জানি আমাদের বিবৃতি বা স্টেটমেন্ট থেকে আমাদের ছবি আঁকতে হয়। তারপরে দিয়েছে নো শার্ট ইজ বেল্ট। আচ্ছা, ট্রাউজারটা যদি বেল্ট না হয়, ভালো করে ভাবো, এই ট্রাউজারটা যদি বেল্ট না হয় তাহলে ট্রাউজারের ভেতরে তো আমার শার্ট আছে, ট্রাউজারের ভেতরের কোনো অংশই আমার বেল্ট নয়, তাহলে ট্রাউজারের ভেতরে তো শার্ট আছে, তাহলে এটাও বেল্ট হবে না, তাহলে নো শার্ট ইজ বেল্ট 100% ট্রু। সাম বেল্টস মে বি ট্রাউজার, এই মে বি মানেটা হচ্ছে হতে পারে, এটা মানে হচ্ছে পসিবিলিটি কেস বা সম্ভাবনা কেস। এই যখন সম্ভাবনা বা পসিবিলিটি দিয়ে দেয় তখন এই পসিবিলিটি ছাড়া বাকিটুকুকে আমাকে বার করতে হবে। সেই বাকিটুকু কি? কিছু বেল্ট হলো ট্রাউজার, কিছু বেল্ট হলো ট্রাউজার যেটা একদমই ভুল, কিছু বেল্ট হলো ট্রাউজার যেটা একদমই ভুল, সেইখানে যদি আমরা পসিবিলিটি বা মেবি লাগাই সেটাও ভুল হবে, তাহলে এইটা ভুল এইটা রাইট, তার মানে অনলি কনক্লুশন ওয়ান ফলোস, অনলি কনক্লুশন ওয়ান ফলোস। এখানে বলে দিয়েছে কিছু বেল্ট হলো ট্রাউজার। আরে ভাই, ট্রাউজারটা কোনোদিনও বেল্ট হবে না, তাহলে কিছু বেল্ট ট্রাউজার কি করে হবে? হবেই না। যদি আমরা 100% নিশ্চিত হই যে এটা 100% ফলস, সেখানে আমরা কি করে পসিবিলিটি বা কি করে সম্ভাবনা হতে পারে? সম্ভাবনা কোথায় হবে? যেখানে আমার কনক্লুশন করবার পরে সিএনডি আসবে, মানে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, এই কথাটা আসবে, বা অনির্ণেয় বা নির্ণয় করা সম্ভব নয়, এরকম জাতীয় কিছু আমরা পাবো। সেই তার পেছনে যদি আমাদের পসিবিলিটি বা সম্ভাবনা লাগায় তখন আমরা সেটাকে বলি আমাদের রাইট হবে, সেই সেই টোটাল কনক্লুশনটা রাইট হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। আবার দেখো, বর্ডারকে লেখা হচ্ছে OBDRRE। তোমাদের দেখো এইখানে যে কটা লেটার আছে সিমিলার টাইপের লেটার এখানেও আছে, বিয়ন্ড এখানে যে কটা লেটার আছে সিমিলার টাইপের লেটার এখানেও আছে, তাহলে বার্ডেনটা কি? দেখো বর্ডার, বর্ডার হচ্ছে OBDRRE। তোমরা স্পষ্টতই বুঝতে পারছো এই যদি হয় জিনিসটা, বিও ঘুরে গেল ওবি, RD ঘুরে গেল DR, ER ঘুরে গেল RE, তাহলে সেই ভাষায় বার্ডেন তাহলে হবে এটা UB, RD কে হবে এখানে DR, EN কে হবে এখানে NE। ঠিক আছে, UBDRNE, UBDRNE এটা হচ্ছে না, UBDRNE অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। প্রত্যেকটা এরকম দুটো দুটো করে ঘুরিয়ে দিয়েছে, একবার চেক করে নাও। বিয়ন্ড কে ইবি লিখেছে, ওয়াইও কে ওয়াই লিখেছে, এনডি কে ডিএন লিখেছে, খুব সহজ। চলো আমাদের নেক্সট, আবার আমাদের চলে এসছে সিলগস বা সিলোগিজম। কি বলে দিয়েছে? সাম হোয়েলস আর শার্কস, সাম হোয়েলস আর শার্কস, ঠিক আছে, সাম হোয়েলস আর শার্কস। নো শার্ক ইজ ডলফিন, কোনো শার্ক আমার ডলফিন নয়, কোনো শার্ক আমার ডলফিন নয়। কিছু হোয়েলস হলো আমার শার্কস, কিছু হোয়েল বা কিছু তিমি হলো হাঙর, কোনো হাঙর ডলফিন নয়। এবার জানতে চেয়েছে কোনো ডলফিন হাঙর নয়, নো ডলফিন ইজ এ শার্কস, কোনো ডলফিন হাঙর নয়, এটা 100% শিওর। যেমন শার্ক কোন যদি ডলফিন না হয় তাহলে ডলফিনও শার্ক হবে না, 100% শিওর। সাম শার্কস আর হোয়েল 100% শিওর, কেন কি এই শার্কসটা আমাদের হোয়েল, তাহলে 100% শিওর। বোথ কনক্লুশন 1 and 2 ফলো, মানে দুটো কনক্লুশনই আমাদের ফলো করছে। চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। কি বলেছে? নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এই যে মিররটা দেখতে পাচ্ছ, এই এমএন একটা মিরর, এইখানে কিছু লেখা আছে, এইখানে এটাকে মিরর ইমেজ করলে এই চারটে যে অপশন আছে এই চারটে অপশন কিভাবে আসবে? তাহলে চলো কিভাবে করব। ফার্স্টে আমরা কি বলি, আমরা যে কোনো মিরর ইমেজে কাছেরটা কাছে দূরেরটা দূরে, তার মানে সবার প্রথমে আমাদের কি হবে? 4 হবে। আচ্ছা 4কে যদি করি এরকম উল্টানো 4 হয়, আচ্ছা এরকম উল্টানো 4, হ্যাঁ এখানে মিলে গেছে, এটা তো তলার দিকে উল্টেছে কাটা, এটা উল্টানো মিলেছে, এটা উল্টানো মিলেছে। তারপরেরটা টি এর কোনো প্রবলেম নেই, টি ঠিক আছে, এখানে এস হয়ে গেছে, টি ঠিক আছে। তারপরে এসটাকে এরকম পুরো ঘুরে যাবে, এস ঠিক আছে, এস ঠিক আছে। তারপরে দেখো অ্যাট দ্য রেট আছে, তার মানে অ্যাট দ্য রেটটা আসবে, তাহলে অপশন ডিটা রাইট হবে, কেন কি এখানে পি চলে এসছে, পিটা হবে না কেন কি পিটা দূরে আছে, তাই অপশন এটাও কাটা, অপশন সিটাও কাটা, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এরকম মিরর ইমেজ প্রত্যেকটা করে অপশন অনুযায়ী তোমরা দেখবে, তাহলে অনেক বেশি তোমাদের সঠিক হবে। এলিমিনেট করো, অপশনগুলোকে এলিমিনেট করো, যদি এলিমিনেট না করতে পারো তোমরা অনেকে করো পুরো জিনিসটাকে ফার্স্টে করে নাও তারপর অপশনের সাথে মেলাও, সেই জিনিসটা করো না,
এলিমিনেশন পদ্ধতিতে যাও, মিরর ইমেজ, ওয়াটার ইমেজে বা এর নন ভার্বালসগুলোতে এলিমিনেশন করতে থাকো, তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে। পুরোটাকে যদি করতে যাও তাহলে প্রবলেমে পড়বে। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখা যাক। যে ইএমইউ লেটার সিরিজ, ই আছে, ডি আছে, সি আছে, বি আছে। বুঝতেই পারছো 5 4 3 2 1 মানে এ দিয়ে স্টার্ট। আচ্ছা এ দিয়ে স্টার্ট হয়নি, এ দিয়ে স্টার্ট হয়নি, এ দিয়ে স্টার্ট হয়নি, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমাদের এ দিয়ে স্টার্ট হয়ে গেছে। এরপরে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে 10 22 46 94 190। তাহলে এটা কি? 10 22 46 94 190, এরপরে কোন সংখ্যা হতে পারে? আমাদের বুঝতেই পারছি এটা আমাদের হচ্ছে নাম্বার সিরিজ। আচ্ছা নাম্বার সিরিজ একটা খুব ভালো করে লক্ষ্য করো তো দেখি। 94 থেকে 190, 46 থেকে 94, 22 থেকে 44, 46, 10 থেকে 22, একটা দুয়ের গন্ধ আছে না, মানে গুণ দুয়ের একটা মানে দেখতে দেখতে পাচ্ছ তো। যেমন 10 দুগুণে 20, মানে 20 থেকে 40-এর কাছাকাছি, 40-এর 80-র একটুখানি এদিক ওদিক। দেখো 94, দেখো দেখা যাক। আমি এটাকে যদি আমরা 10 দিয়ে 2 গুণ করি প্লাস 2 করি তাহলে 22 আসে। 22কে 2 দিয়ে গুণ করলে প্লাস 2 করলে 46 আসে। 46 ইন্টু 2 92 প্লাস 2, 94 ইন্টু 2 4 দুগুণে 8। দেখো 94কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 9 দুগুণে 18 আঁকে 19, 4 দুগুণে 8, সরি 9 দুগুণে 18, 188। এই 180-র সাথে 2 গুণ করলে যেটা আমরা ভেবেছিলাম গুণ 2 প্লাস 2, তার মানে প্যাটার্নটা কি? গুণ 2 প্লাস 2। তার মানে 190-কে যদি আমরা গুণ 2 করি তাহলে আসে 380, 380-র সাথে আমাদের যদি 2 গুণ করতে হয়, 2 যোগ করতে হয় তাহলে 382। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো এরপর আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যে সিই 77 একটি নির্দিষ্ট উপায় আইকি 87-এর সাথে সম্পর্কিত, একইভাবে জিজে 52 সম্পর্কিত হচ্ছে এমপি 62 এর সাথে, তাহলে বিজি 43 কার সাথে সম্পর্কিত? চলো এই জিনিসটাকে আমরা কিভাবে সলভ করি একটু দেখা যাক। দেখো সিই 77, আচ্ছা 77 এখানে আছে, 87 10-এর একটা ভাগ, 52 এখানে ছিল, সংখ্যাগুলো দেখো 10-এর সাথে সম্পর্কিত, তাহলে 43 নিশ্চয়ই 53 আসবে। দেখো 53 এখানে আছে, 35 হলো না, 30 হলো না, 20 হলো না, বাহ শুধুমাত্র সংখ্যা থেকেই হয়ে গেল, শুধুমাত্র সংখ্যা থেকেই হয়ে গেল, জাস্ট অপশন দেখলাম সংখ্যা থেকে হয়ে গেল। কারণ কি আমরা দেখলাম যে সংখ্যাগুলো প্রত্যেকটা আলাদা, আর আমি দেখে নিলাম একবার 77-এর সাথে 10 যোগ করেছে, 52-এর সাথে 62, 43-এর সাথে 42। এইভাবে তাড়াতাড়ি দেখতে হবে কোশ্চেন দেখেই, ও ফার্স্টেই সি 3 আর ওদিকে 9, ভাবতে থাকবো 6 হলো, তাহলে 7 7 আর এখানে 6 13 হচ্ছে, তার মানে 2 2 আর 6 8 হবে। তাহলে দেখো ও বাবা, এটা প্রথমটা দেখলেও একই জিনিস, অদ্ভুত, কোনো অপশনে কোনোটাই মিল দেয়নি। তুমি যদি প্রথমটা দেখতে তবুও একেবারেই আসতো, যদি তুমি প্রথমটা দেখতে মানে প্রথম লেটারটা যদি তুমি কাউন্ট করতে সেখানেও একটাইতেই আসছে, মানে অদ্ভুত দিয়েছে, মানে সব পুরো জিনিসটাকে আলাদা। এটা খুবই সহজ দিয়েছে, যদি সবকটা অপশন যদি প্রত্যেকটা লেটার আলাদা হয় না তাহলে শুধুমাত্র যে কোনো একটা চেক করলেই হয়ে যায়। এবার তোমাদের উচিত এই এক একটা করে দেখে চেক করা। অনেকে কি করবে, এই যে তোমরা ভাববো যে স্যার এই জিনিসটা করে নিয়ে তারপরে আমরা চেক করবো কোন অপশনের সাথে মিলেছে, তাহলে কি হয় না? দেখো তাহলে হবে না কেন, হবে, তবে এই 1 সেকেন্ড 2 সেকেন্ড কিন্তু তোমাদের এক্সট্রা লেগে যাবে। তোমরা ভাববে 1 সেকেন্ড 2 সেকেন্ড আর কি, পরীক্ষার সময় কত সেকেন্ডে বেরিয়ে যাচ্ছে, সিরিং অ্যারেঞ্জমেন্ট 2 মিনিট বেরিয়ে যাচ্ছে আমার, তাহলে এই 1 সেকেন্ড 2 সেকেন্ড বাঁচাতে বাঁচাতেই তো তোমরা সিরিং অ্যারেঞ্জমেন্ট টাইম দিতে পারবে। এই প্রতিটা প্রশ্নে যদি তোমরা 18 সেকেন্ড 18 দুগুণে 36 সেকেন্ড বাঁচাতে পারো, সেই 36 সেকেন্ড মানে হচ্ছে হাফ মিনিট, হাফ মিনিটের একটু বেশি, সেই হাফ মিনিট বাঁচিয়ে তো তোমরা একটা সিরিং অ্যারেঞ্জমেন্ট করতে পারো, বা সেই হাফ মিনিটটা কোনো একটা অঙ্কে কাজে লাগাতে পারো, তাই না? তোমাদের তো টোটাল জিনিসটা তো তোমাদের একটা টাইম লিমিট পড়ে আছে, পুরো টাইম থেকে তো বাঁচাতে হবে, এবং বাঁচানোর জায়গা হচ্ছে রিজনিং, আমাকে অপশন থেকে করতে হবে, আর কোথাও বাঁচানোর জায়গা নেই। আর হচ্ছে জিকে, জিকে যে তত তাড়াতাড়ি জানবে সে তত তাড়াতাড়ি করতে পারবে। ব্যাস চলো নেক্সট দেখো কি আছে, এবং এইটা হচ্ছে আজকের দিনের লাস্ট কোশ্চেন। ব্রাইটকে লেখা হচ্ছে 3 7 1 5 6 2, GRIHTGS, যার এটার মানেও জানি না কি জিনিস। তাহলে ব্রাইটের বি এর কোড কি ভাবো। দেখো RIGHT, RIGHT বুঝতেই পারছো, তার মানে দুটোতেই RIGHT আছে, এই RIGHT কোডটা জানতে হবে।
দেখো 3 7 1 5 6 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে। তুমি ভাবতে পারছো শুধুমাত্র এইখানে 1 এক্সট্রা, এইখানে 8 এক্সট্রা, তাহলে এই একটাকে কাকে দিচ্ছে? বি কে দিচ্ছে। আর এই এস এখানে এক্সট্রা আছে, এস কাকে দিচ্ছে? তার মানে 8 দিচ্ছে। তার মানে বি ইজ ইকালস টু 1, এস ইজ ইকালস টু 8। তার মানে আমাকে জানতে চেয়েছে বি এর কোড কি? অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আগে একটা করেছিলাম না ভোল্ট দিয়ে, একটু আগে করলাম আজকে একটা পেপারে, সেখানে শুধুমাত্র একটা কমন ছিল, অর্থাৎ টি এর কোড বার করতে চেয়েছিল। এইখানে পুরো জিনিসটা কমন আছে দুটোতে, শুধুমাত্র যেটা আলাদা সেটা বার করতে চেয়েছে। তাহলে চলো আজকের পেপারটা, আজকের অ্যানালিসিস পেপারটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর রিজনিং পড়তে থাকো। আর সবশেষে বলি জয় হিন্দ, টাটা।